অনলাইন আউটসোর্স মার্কেটপ্লেস, যেখানে প্রায় 50,000 প্লাস ফ্রিল্যান্সার প্লাস অ্যাবাউট 5,000 প্লাস ক্লায়েন্ট আছে আর কি, যেখানে বিভিন্ন ধরনের প্রজেক্টগুলি কাজ করে নেওয়া হয় আর কি। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে তানভীর, শেখ তানভীর আহমেদ। আমি সেবা এক্সওয়াইজির নাম নিশ্চয়ই সবাই শুনেছেন। যারা যারা আমরা ই কমার্স প্ল্যাটফর্মে বা স্টার্টআপে কাজ করি, আমরা সবাই জানি নিশ্চয়ই। সো ওখানে আমি অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট কাজ করছি, আমি অপারেশনসটা দেখি। সো লুকিং ফরওয়ার্ড, দেখি আমরা কতটুকু আজকে জানাতে পারি আপনাদেরকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমত ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য, এবং আপনারা সবাই যেখানে সামনে আসছেন আমাদের মানে কনভারসেশনটা আরও অ্যাক্টিভ করার জন্য। আমি ব্যারিস্টার সাবরিনা জেরিন, আমি একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপেলেট ডিভিশনে প্র্যাকটিস করি। এছাড়া আমি একটি উপস্থাপকও, একটি প্রোগ্রাম যেখানে আমরা লিগ্যাল এবং মেডিকেল ফিল্ড নিয়ে একসাথে কম্বাইন করে কাজ করে থাকি। অ্যান্ড বিসাইড দ্যাট আই এম অলসো সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যেখানে আমরা আরও ডিফারেন্ট প্ল্যাটফর্মস নিয়ে সোশ্যাল ইস্যুস নিয়েও কাজ করে থাকি। আর আমরা যখন আরও কথা বলবো আরও কিছু বের হবে। থ্যাংক ইউ। সবাইকে শুভ বিকেল। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার। আমি কাজ করি সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে। এখানে আমি মনে হয় বিভিন্ন ঘরানার লোক, ল এনফোর্সমেন্ট সবাই সম্ভবত বা ই কমার্সটাকে ডেভেলপ করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে। আর আমার কাজটা হচ্ছে এই ডেভেলপমেন্টের সাথে যেগুলো ডেভিয়েশন থাকবে সেই ডেভিয়েশনগুলোকে আঁকড়ে ধরা আর ডেভেলপমেন্টটাকে সামনে এগিয়ে নেওয়া। তো সামনে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে কথাগুলোই বলবো। আমরা সবাই আছি আপনাদের সাথে। সো আমরা মনে হয় একজন একজন করে জিজ্ঞেস করতে পারি, যেহেতু আমরা প্রত্যেকেই বলতে গেলে অনেক ধরনের সমস্যার ভেতর দিয়ে কিন্তু ব্যবসাটা করছি বা উদ্যোক্তা হিসেবে কাজ করছি। সো আমার কাছে মনে হয় যে আমরা এখানে কথা বলা থেকে আপনাদের কাছ থেকেই যদি আপনাদের সমস্যাগুলো জানতে পারি, তাহলে সেক্ষেত্রে তাদের উত্তরটা তাদের সেক্টর থেকে দেওয়াটা আমার মনে আরও বেশি সহজ হবে। কারণ আমাদের এক একজনের এক এক ধরনের সমস্যা, কারো সাইবার, কারো ফিনান্সিয়াল, কারো আর্থিক লেনদেন, অনেক ধরনের প্রবলেমে কিন্তু এক একজন এক একটা ফেস করে। সো আমার কাছে মনে হয় যে আপনাদের কাছ থেকে প্রশ্নগুলো নিয়ে আপনাদের যাদেরই যে কোনো ধরনের প্রশ্ন আছে, যে কোনো ধরনের জানার প্রয়োজন আছে বা ইচ্ছে আছে, প্লিজ আপনারা প্রশ্ন করুন। আমাদের বিজ্ঞ প্যানেলিস্টরা আছেন, তারাই আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। এখানে কি কেউ আছেন যে কোয়েশ্চেন করতে চান রিলেটেড টু ব্যবসায়ী নিরাপত্তা? ধন্যবাদ। আমি ফারহানা আক্তার লাকি, আমি নকশি কাঁথা নিয়ে কাজ করি। আমি সম্প্রতি কাজ শুরু করেছি। তো মূলত যে সমস্যাটা প্রথমেই ফেস থ্রুতে, কোনো ডেলিভারি কোম্পানি দেখা যাচ্ছে পরদিনই হয়তো আমাকে পেমেন্ট করে দিচ্ছে, আবার কোনো ডেলিভারি কোম্পানি এরকম হচ্ছে যে মাস শেষে পেমেন্ট দিব। এটা গেল যেটা ক্যাশ অন ডেলিভারি হয়। আরেকটি হয় ডেলিভারি কোম্পানিগুলো টাকা দিবে, হ্যাঁ দিচ্ছি আপু দিব, এরকম তো হচ্ছেই। মাসের শুরুতে দেওয়ার কথা 15 তারিখ 20 তারিখে, হ্যাঁ দিচ্ছি তো, এই তো আপনাদের হিসাবটা করছি। এটা একটা ব্যাপার। সুন্দরবনে পার্সেল পৌঁছেছে, ক্লায়েন্ট ফোন পাননি, এটা খুবই কমন একটা সমস্যা। ইভেন পার্সেল মিসিং হয়ে গেছে, আমরা মাসের পর মাস তাদের পেছনে ঘুরছি, তারা বলছে ওই আপনি চিটং পাঠিয়েছেন, ওই চিটংয়ে খোঁজ নেন। চিটং থেকে বলতেছে যে না ঢাকা থেকে তো আসেনি, আপনি ঢাকা এন্ডে খোঁজ নেন। তো কাস্টমার এবং যিনি সাপ্লায়ার দুজনেই কিন্তু এই জায়গাটায় সারাক্ষণ একটা চক্করের মধ্যে ঘুরতেই থাকে। এখানে মানে যতটা ফিনান্সিয়াল লস হয় তার চেয়ে অনেক বেশি মেন্টাল একটা স্ট্রেস থাকে, মানসিকভাবে একটা অস্থিরতা থাকে। এবং এই মানে ডেলিভারি প্রসেস এবং টাকাটা আমার হাতে পাওয়া, পার্সেলটা আমার ক্লায়েন্টের কাছে পৌঁছানো, এই পুরো সিস্টেমটার ভেতরে কিন্তু আমরা চরম অনিশ্চয়তার মধ্যে আছি। তো এই জায়গা থেকে আমরা কিভাবে নিজেদেরকে বের করে রাখতে পারি এবং কোন কোন সাপোর্ট কোন অ্যাঙ্গেল থেকে আমরা পেতে পারি, এটি একটু জানতে চাচ্ছিলাম আর কি। Hello. Okay, so let me answer this.
আপনার যেই প্রবলেমটা, দিস ইজ ভেরি লেজিট, ভেরি প্র্যাকটিক্যাল। কারণ যারা যারা ই কমার্স নিয়ে কাজ করেন বা যারা যারা এই বিজনেসগুলোর সাথে জড়িত, প্লাস যারা যারা স্মল এন্টারপ্রেনার, এই প্রবলেমটা খুব কমন, এভরি নাও অ্যান্ড দেন ঘটছে। এবং আমার সাথে এটার একটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্সও আছে, বিকজ আমার প্রিভিয়াস ওয়ার্ক স্টেশনে আমি একটা কোম্পানিতে ছিলাম যারা এই পার্সেল জিনিসটার সাথেও ডিল করতো। সো আমার যেটা মনে হয় আমরা যে জায়গাটাতে মিস করি সেটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি, আমি জানি যে ম্যাক্সিমাম মানুষই এটার অ্যান্সার না দিবেন। সেটা হচ্ছে, যখন একটা কাস্টমার অর্ডার করে, অর্ডার করবার পরে যেটা হয়, আমি আপনার কোয়েশ্চেনটাতে আসছি, জাস্ট আমি একটু রিলেট করি, অ্যান্সারটাতে আসছি। যখন একটা কাস্টমার অর্ডার করেন কোনো কিছুই, আমার প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু যদি অর্ডার করেন, অর্ডার করবার পর এরকম সিন তো হয়, তাই না, যে আমার ডেলিভারি বয় কাস্টমারের বাসার কাছে আছে, কাস্টমার ফোন ধরছে না, কাস্টমারের ফোন আনরিচেবল, সে ঘুরছে ঘুরছে ঘুরছে, অ্যান্ড দেন সে হয়তো অর্ডারটা ডেলিভারি না করেই চলে আসছে। ওয়ার্স্ট কেস সিনারিওতে এরকমও হয়, রাইট? আচ্ছা, সো তখন আমরা কি করি আসলে? তখন আমরা যেটা করি, ওই অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, ডেলিভারি বয়কে হয়তো ওর পেমেন্টটা দিয়ে দেই, আলটিমেটলি সেলটা হয় না, আমাদের লস হয়। এটাই তো হয় আলটিমেট রেজাল্ট, তাই না? এটা কেন হয়? বিকজ আমরা আমাদের এই যে পুরো প্রসেস, এই যে পলিসিটা, এইটা তৈরি করি না। অর্থাৎ কাস্টমার যদি কাস্টমারের জায়গা থেকে ক্যান্সেল করে দেয়, তাহলে আসলে তাকে যে একটা ক্যান্সেলেশন চার্জ করা উচিত, তারও যে একটা দায়ভার আছে, আমি আমার ওই ট্রানজ্যাকশনে প্রফিটে না যাই, অ্যাটলিস্ট আমার মার্জিনটা যেন সেম থাকে, আমি যেন ডেলিভারি বয়ের খরচটা তুলে আনতে পারি, আমরা এটা করি না। বিকজ আমরা ভয় পাই, অনেক সময় বিজনেস ম্যাচিউরিটির কারণে ভয় পাই, অনেক সময় ফার্দার অ্যাকুইজিশন যেন ব্যাহত না হয় সেই জন্য ভয় পাই, রাইট? সো এই জায়গায় প্রবলেমটা ঠিক এরকমই। আমার যেটা মনে হয়, আমরা ম্যাক্সিমামই যখনই কোনো কুরিয়ার সার্ভিস বা ডেলিভারি এজেন্সির সাথে যাই, আমাদের পলিসি এবং এগ্রিমেন্টটা খুব উইক থাকে। আমি যদি বলি, এটার ফার্স্ট অ্যান্ড ফরমাস্ট সলিউশন হচ্ছে নিজের একটা লজিস্টিকে চলে যাওয়া। খুব স্মল স্কেলের বিজনেস, আমার 2টা 3টা 4টা ডেলিভারি বয়, এরা আমার পেরোলে কাজ করে, এটা যদি আমরা করতে পারি, দিস ইজ বেস্ট। দ্য ওয়ে আওয়ার বিজনেস এক্সপ্যান্ডস, আমার বিজনেস এক্সপ্যান্ড করার সাথে সাথে যেটা হবে যে আমি আমার ডেলিভারি বয়কে, হয়তো আমি এখন জাস্ট একটা সার্কেলে, প্রবাবলি আমি মিরপুরের কাজীপাড়াতেই শুধু সার্ভিস দেই, প্রবাবলি, এরপরে হয়তো আমি 10 নম্বর পর্যন্ত সার্ভিস দেই, এরপরে হয়তো আমি পুরো মিরপুরে সার্ভিস দেই, দেন হয়তো আমি পুরো ঢাকা শহরে সার্ভিস দিই, তারপরে হয়তো আমি নেশন ওয়াইডে স্প্রেড করব। সো এক জায়গায় একজন, 2 জায়গায় বাড়লে 2 জন, আমি যদি এভাবে করে চিন্তা করি, এইটা আপনার যে সাফারিংসটা সেটা খুবই কমন। আমার যেটা মনে হয়, ডেলিভারি এজেন্সিগুলো সদিচ্ছার অভাব এখানে বেশ কিছু একটা ইম্প্যাক্ট আছে। বাট এই সাথে আমার যেটা মনে হয় যে ওদের সাথে আপনার এগ্রিমেন্টটা যদি অনেক বেশি স্ট্রং হয়, সেটা হয়তো বিজনেসের ম্যাচিউর একটা ফেজে পসিবল হয় না, একটা ম্যাচিউর ফেজে গেলে পসিবল হয়। এগ্রিমেন্ট এবং পলিসিটা যত বেশি স্ট্রং হবে, অর্থাৎ সে যদি আমার যে স্কেডিউলটা কাস্টমারের সাথে কমিটেড, ওই সময় যদি প্রোডাক্ট ডেলিভারি না করতে পারে, তাহলে হাউ হি ইজ গোয়িং টু বি চার্জ, এটা যদি ফিক্স করতে পারেন, এই প্রবলেমের সলিউশন হতে পারে। এবং আমার সাজেশন থাকবে এই ক্ষেত্রে, আপনারটা যেমন স্টার্টআপ, তেমনি দেয়ার আর ডেলিভারি এজেন্সিজ হু আর স্টার্টআপ। আপনার যেমন অনেক কিছু বিজনেসের ইম্যাচিউরিটির কারণে আপনি রিস্ক নিতে পারেন না, বা কোয়ালিটি সার্ভিস ডেলিভারি করতে চান, এরকম কিছু ডেলিভারি এজেন্সি আছে যারাও কেবলই স্টার্ট করছে, এবং তাদেরও ওই আর্জটা আছে যে ওরা, আপনি তো তার কাস্টমার, তার কাস্টমারকে কি করে প্রপার এবং স্যাটিসফাইড সার্ভিস দিতে পারেন। আমি বলবো যারা খুব ক্ষুদ্র উদ্যোক্তা, গো ফর দেম, তাদের সাথে যদি একটা অ্যাফিলিয়েশনে যান, তাহলে এই হ্যাসেলটা কিছুটা হলেও কমবে। আই গেস আমি কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ। ভাইয়া খুব সুন্দর করে বলেছেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন, খুব রেলেভেন্ট, আর সবাই আমরা ফেস করি। যেটা হচ্ছে, ভাইয়ের পয়েন্টে আমি ফোকাস করি যে এগ্রিমেন্টের ব্যাপারে, সেই পয়েন্টটা যেহেতু আমার এখানে আছে, যেহেতু আমি একজন লয়ার হিসাবে আমি আপনাকে বলতে পারি যে আপনারা যে কোনো কাজ করেন, আমার মনে হয় এই লিগ্যাল অ্যাসপেক্টটা কোনো লয়ারের সাথে ডিল করে নিয়ে বেটার। কারণ আমি জানি অনেকে আমাদের ফরম্যাট থাকে, এগ্রিমেন্ট থাকে, আমরা লিখে ফেলি বা যা বুঝি আরেকজন করেছে, কিন্তু অনেক সময় অনেক লুপ হোলস থাকে এগ্রিমেন্টসগুলোতে,
অথবা আর কি কি করলে এগ্রিমেন্টটা স্ট্রং হওয়া যায়, আমি এগ্রিমেন্টটা এনফোর্স করলাম। যেমন অনেকে আমরা জানি যে আচ্ছা ফাইন, সাদা কাগজ আছে, এগ্রিমেন্ট লিখে ফেলি কি কি টার্মস এন্ড কন্ডিশন, মনে মনে যা হয়, কিন্তু অ্যাকচুয়ালি পরে এই এগ্রিমেন্টগুলো আমরা কতটুকু এনফোর্স করতে পারবো, কতটুকু আমি এটা থেকে লাভবান হতে পারবো। কারণ আপনি যখন ব্যবসা করছেন আপনি কিন্তু জানেন যে কয়েকদিন পর কিন্তু কোনো ঝামেলা হবে, প্রথমে ঝামেলা না হয় কিন্তু পরে কিন্তু আলটিমেটলি কোনো না কোনো ইস্যু আসতে হয়। আমাদের লাইফটাই এরকম, বিজনেসের প্যাটার্নটাই এরকম। So, আপনি আগে থেকে কত ক্লিন রাখছেন, আপনাকে আপনার ডকুমেন্টেশন কত ক্লিন, আপনার আন্ডারস্ট্যান্ডিং কত ক্লিন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি যখন এগ্রিমেন্টগুলো করছেন, এগ্রিমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো মেক শিওর ইট ইজ ভেরি ক্লিয়ার, লেজিট, আন্ডারস্ট্যান্ডেবল, পিপল আর অ্যাওয়্যার যে হচ্ছে আপনি যখন টার্মসগুলো একদম ক্লিয়ার, এরকম না যে এত অনেক বেশি ল্যাঙ্গুয়েজ দিয়ে সাজাচ্ছেন, এরকমও কিছু না, কিন্তু যেগুলো হচ্ছে আপনি এনফোর্স করতে পারছেন, যে টার্মসগুলো ক্লিয়ার, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো এগুলো যদি আপনার এগ্রিমেন্টেই থাকে, আপনি যখন আপনি ব্যবসা করছেন আগে থেকে আপনার যে আদার সাইড, আপনি সেলার হোক আর বায়ার হন, এই জিনিসগুলো যদি আগে থেকে জানান, জিনিসগুলো কিন্তু বোথ সাইডে কিন্তু ক্লিয়ার থাকে। এখন সমস্যা হয় না কেন? সমস্যা হতেই পারে, অনেক সময় মিস হয়, দোনো সাইডে ভুলও হতে পারে, ইচ্ছাকৃত হতে পারে, সমস্যার কারণে হতে পারে। যেমন আজকে খুব বৃষ্টি বাদলের দিন, এমন একটা অবস্থা হলো বন্যা হয়ে গেলাম, যেতে পারলাম না, তখন কি হবে? ডেলিভারি দিতে পারলাম না। এরকম সিচুয়েশন হতে পারে যে হচ্ছে আমি ফোন দিইনি, আচ্ছা আমি দেখেছি অনেক সময় যে ডেলিভারির সময়, সাপোজ অনলাইনে অর্ডার করার সময় আমাদেরকে ধরেন এক সপ্তাহে বললো যে আপনাদের অমুক দিন ডেলিভারি হবে। এখন অমুক দিন কিন্তু আমার একটা ডেলিভারির জন্য আমার কিন্তু মাথায় থাকবে না যে ওই দিন আমার কাছে ডেলিভারি আসতে পারে। আপনি তার আগের দিন অথবা কিছুক্ষণ আগে একটা রিমাইন্ডার দেন না যে আমি ওখানে থাকবো, সো দ্যাট দ্য ডেলিভারি গোজ ইন টাইম। অথবা যদি আপনার ভেনিউ চেঞ্জ হয়, আপনি অনেক সময় যে আপনার এই জায়গায় আছেন, আপনি অন্য জায়গায় ডেলিভারি নিতে চাচ্ছেন, সেটাও কিন্তু চেঞ্জ হয় বা ওটা আপনার সুবিধা হয়। সেটা কিন্তু দোনো সাইড যদি আগে থেকে একটা ডিসকাশনের মাধ্যমে এগিয়ে যান, তাহলে কিন্তু জিনিসটা অনেক হেল্পফুল হয় বা ফ্রুটফুল হয়, বা যদি কোনো সমস্যা এড়ানোর জন্য সাহায্য হতে পারে। থ্যাংক ইউ। Thank you, ma'am. Any more questions? জান্নাত আপু। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস। আমার একটা পেজ আছে, অনলাইন পেজ, নাম হচ্ছে রুশদিস ক্লোজেট। আমি মেইনলি মণিপুরি শাড়ি নিয়ে কাজ করি। আমি দুইটা ইস্যু নিয়ে কথা যা হচ্ছিল, দুইটা ইস্যু নিয়ে কথা বলি। আমরা যারা এফ কমার্স ফেসবুক পেজ বা গ্রুপ নিয়ে যারা কাজ করি, সেখানে আমরা আমাদের প্রোডাক্টের ছবি তো মাস্ট শেয়ার করি। সেখানে আমার কাস্টমার যখন রিভিউ দেয়, তো কাস্টমারের ছবিটাও আমরা শেয়ার করি এজ এ এটাও শো অফ যে হ্যাঁ আমার কাস্টমার একটা রিভিউ দিয়েছে, বা আমার নিজের ছবিও শেয়ার করি প্রোডাক্টের, যে আমার শাড়িটা পরে আমি শেয়ার করলাম আমার কাস্টমার। তো এখানে দেখা যাচ্ছে যে কিছু আমরা এটা, আমার মনে হয় অনলাইন বিজনেসে সবাই এটা ফেস করি যে আমাদের এই ছবিগুলো নিয়ে অন্য পেজ পোস্ট করে তাদের ছবি বলে পোস্ট করছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলবো যে এখানে নিরাপত্তা যেটা, আবার কিছু এখানে তো একটা কথা বলবো যে টেক্সট আপনি লোগো বা টেক্সট করেন, কিন্তু সেটাও তো পুরো ছবিতে দেওয়া যায় না, আমরা একটা সাইড বা মিডলে দিয়ে যেটা, কিন্তু সেটাও কেউ কেউ অনেক এক্সপার্ট এডিট করে বা ওইটার উপরে নাম যে কোনো ওয়েতে এটা করছে। এটা একটা ইস্যু, মানে আমার ছবি নিয়েও হয়েছে, এটা উইতেও অনেকবার শেয়ার করেছে এই ইস্যুটা। সেই ক্ষেত্রে হয় যে আমার কাস্টমার, অনেক ভালো কাস্টমার, অনেক পারচেস করছে, সে কমফোর্ট ফিল করছে না যে রিভিউ দিবে। তো কাস্টমারদেরকে আমরা এনকারেজ করব রিভিউ দিতে, এই জিনিসটা, এইটার জন্য আমরা কতটুকু কাজ করতে পারি, এটা একটা। আরেকটা হচ্ছে যে ডেলিভারি, যেটা অলরেডি ডিসকাশন হয়েছে, তারপর আমি একটা কথা বলি যে আমরা যাদের সাথে এখন কাজ করি, যে কয়েকটা ডেলিভারি এজেন্টগুলো যারা ভালো সার্ভিস দিচ্ছেন, এক্ষেত্রে আমরা যারা ওনাদের মার্চেন্ট, এখানে আমি যেটা করব, ওদের কাস্টমার কেয়ারের নাম্বার থাকে আমাদের কাছে বা ইমেল অ্যাড্রেস থাকে, আমরা এখানে কন্ট্যাক্ট করতে পারি। আদারওয়াইজ আমার এক একটা জোনে যে ডেলিভারি আপু যেটা এক্ষুনি বললেন যে 30 মিনিটস আগে রিমাইন্ডার দিবে, আমাদের কাছে কিন্তু ডেলিভারি ম্যানদের কোনো নাম্বার থাকে না। সো কাস্টমার কি করবে, আমিও জানি না যে ওই মুহূর্তে আমার প্রোডাক্টটা কোথায় আছে যে আমি তার সাথে কন্ট্যাক্ট করবো, আমার কাস্টমারও জানে না, তো আমি আর কাস্টমার কন্ট্যাক্ট করছি। আদারওয়াইজ আমি কিন্তু এর মাঝের যে ডিস্টেন্স, এর মাঝে কন্ট্যাক্ট করতে পারছি না। যদি এরকম, মানে এটা কি করা যায় যে ডেলিভারি ম্যানদের নাম্বার যদি আমরা পেতাম, বা এরকম কোনো ওয়ে, বা কি করা যায়, মানে এই জিনিসটাও যদি আরেকটু আপডেট কিছু, আমি অ্যাডভান্স কিছু ওয়ে আছে কিনা, এটা নিয়ে একটু অ্যাডভাইস চাইছি। ধন্যবাদ।
থ্যাংক ইউ জান্নাত আপু। এই কোয়েশ্চেনটা আই থিঙ্ক নাজমুল ভাইয়ের সাথে বেশি কানেক্টেড। যদিও একটু আগে আমিও বলতে চাচ্ছি, এটা আমারও প্রশ্ন। এই যে সাইবার হ্যারাসমেন্টটাতে যে আমরা পড়ি, ছবি হয়তো বা আমারও যখনই কোনো প্রোডাক্ট আসছে ছবি দিচ্ছি অনলাইনে, অ্যাট দ্যাট মোমেন্ট যেটা হয় যে ছবিগুলো কেউ না কেউ হয়তো সেভ করে ফেলছে, সেভ করে হয় ড্রেসগুলো বা প্রোডাক্টেরও তো কপি হয়ে যাচ্ছে, পাশাপাশি হয় কি ওই মেয়েটার, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য আমি বলছি, ওদের যে ছবিটাতে যে একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়ে এবং বিভিন্ন রকমের বিভিন্ন সাইটে চলে যায় ছবিগুলো, দ্যাট টাইম হয় কি ওই যে প্রবলেমগুলো ফেস করতে হয় মেয়েদেরকে, যে উদ্যোক্তা হতে চাচ্ছি বাট হতে পারছি না বিকজ অফ আই এম বুলিড বাই মানে সাইবার ক্রাইমের সাথে। সো এইখানে আমি আসলে নাজমুল ভাইয়ের সাথে একটু কোয়েশ্চেনগুলো করতে যাচ্ছি যে এটা কি কোনোভাবে কোনো অ্যান্সার? খুব প্রাসঙ্গিক আমি মনে করি এটা আমার সাথে, কারণ আমি সাইবার সিকিউরিটি ক্রাইম নিয়ে কাজ করছি অলমোস্ট 5 ইয়ার্স। তো এই 5 ইয়ার্সের মধ্যে আমি যতগুলো প্রবলেম দেখেছি তার মধ্যে 90% প্রবলেম হচ্ছে এরকম অনলাইনে কাউকে হ্যারাস করা, এবং যেগুলো যে ভিকটিম আমাদের কাছে আসে তার 90% হচ্ছে মহিলা, এবং মহিলাদের মধ্যে 90% টিনেজার্স। যাই হোক, আপনি এখানে আপনার ই কমার্সের সাথে কোনো ছবি যুক্ত করে সেখান থেকে কথা বলছেন, বাট এটা ছাড়াও তো হতে পারে আপনার তো ফেসবুক একটা আইডিয়া, আমি একটু সেখান থেকেও ছবি নিয়ে হতে পারে, একই তো কথা। তো যেখান থেকে হোক না কেন, এটা ডিজিটাল নিরাপত্তা আইনের 24, 25 এবং 29 ধারার মোতাবেক এটা এক ধরনের অপরাধ। পাশাপাশি যদি এই ছবিগুলো দিয়ে যুক্ত করে কোনোভাবে বাজে কোনো কমেন্ট করা হয়, যেটা আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে যেটা যৌন উত্তেজকমূলক কথা হতে পারে, এমনটা হয়ে থাকে, তাহলে সেটা হবে পর্নোগ্রাফি প্রোডাক্টের 8-3 ধারার মোতাবেক শাস্তি। তো এই ধারাগুলো, শাস্তিগুলোর তো অনেক পরের ইস্যু, বাট আমরা সাধারণত যারা ভিকটিম থাকি তা আমরা মনে করি যে কোর্ট কাচারি অথবা মামলা এটা অনেক পরের ইস্যু, সবার আগে আমার ছবিটা নিরাপদ থাকে এবং ছবিটা কেউ যেন চুরি করে না নিতে পারে, বা নিলে আমি যেন সঙ্গে সঙ্গে ছবিটাকে রিমুভ করতে পারি। তো আমরা দুই ধরনের সেবাই দিয়ে থাকি। যদি আপনি লিগ্যাল অ্যাকশনস নেন, যদি কেস করেন, সেক্ষেত্রে আমরা কেসের তদন্ত করে এটা আমরা কোর্টে বিচারের জন্য পাঠাতে পারি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইনস্ট্যান্ট সাপোর্টের জন্য হলেও যে কোনো পেজে যেটা আপনাকে আপনার অনুমতি ছাড়া আপনার ছবি দিয়েছে, আমরা সেই পেজ থেকে ইভেন পেজটাও আমরা বন্ধ করতে পারি, অথবা আপনার কন্টেন্টটাও আমরা বন্ধ করতে পারবো। তো শুধু এটা না, এটা অন্য যে কোনো ধরনের আপনি পেজ সংক্রান্ত হোক বা গ্রুপ সংক্রান্ত হোক অথবা আইডি সংক্রান্ত হোক না কেন, যে কোনো বিষয়ই কোনো অবসিন কন্টেন্ট, যেটা আপনি অবসিন মনে করছেন, আপনার ছবি, ভালো ছবি যদি কেউ খারাপভাবে ইউজ করে বা ভালোভাবে ইউজ করে, আপনিই বলতে পারবেন এটা অবসিন কিনা। এটা আপনার দৃষ্টিভঙ্গি নির্ভর করে। তো আপনার লিবার্টি এখানে আছে। আপনি যদি বলে থাকেন যে এটা ভালো না, বা আমার ছবিটা আমি কাউকে দেবো না, এটা দুইভাবে একটা কপিরাইটের ইস্যু থাকে এখানে, যে কারণ আপনার সাথে একটা প্রোডাক্টও আছে। আপনি শাড়ির কথাও বলছেন এখানে, শাড়িটা আপনার প্রোডাক্ট, এটা আপনার ব্র্যান্ড। তো আপনার ব্র্যান্ডটা যখন অন্য কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবে, তাহলে সেক্ষেত্রে ওটা কপিরাইট আইনেও পড়বে। তো অনেকগুলো আইন আছে, আইন যেমন আছে, আইনগুলো বাস্তবায়ন করার জন্য আমরাও আছি। সো এতটা হতাশ হওয়ার কিছু নেই। যদি শুধু জানবেন যে কোথায় আপনি নক করবেন। তো আমি সবার শেষে এখানে আমার নক করার জন্য নাম্বারটা বলে যাব, বা আমার হটলাইন নাম্বারটা বলে যাব, আপনি কথা বলবেন। আশা করি আমরা উইদিন 30 মিনিটস আপনি একটা ফুলফিল কিছু পাবেন। ধন্যবাদ। যেহেতু লিগ্যাল অ্যাসপেক্ট বারবারই টানছি ভাইয়াদের থেকে, ডান বাম থেকে। আচ্ছা, যেটা হচ্ছে আপনারা যারা স্পেশালি অনলাইন ব্যবসা করছেন, আমার অ্যাডভাইস হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা ডিজিটাল নিরাপত্তা আইন, যেটা আপনাদের সবার প্রতিটা সেকশন, প্রতিটা ল জানা উচিত। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অনলাইনে অ্যাভেলেবেল, আপনারা ডাউনলোড করে পড়ে ফেলেন। এটা থেকে আপনি কিন্তু অ্যাটলিস্ট জানবেন, আপনার জানা দরকার নেই কোন সেকশনে জাস্ট বুঝেন, তখনই কিন্তু আপনি জানবেন আপনার রাইটস কি। আপনি নিজে যখন জানবেন আমি কি কি করতে পারি, হায় হায় আমার এটা কি হয়ে গেল, হায় হায় এটা তো শেষ হয়ে গেল, আমার তো এটা অবসিন হয়ে গেল, এই ভয়টা থাকতেই পারে, কিন্তু ভয়টা থাকলে আপনি হাউ ক্যান ইউ ওভারকাম ইট, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। ফাইন। সো আপনি যখন আইনটা জানছেন, আপনি আর আমাদের যে নতুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে, ইট ইজ কোয়াইট কম্প্রিহেন্সিভ, অনেক কিছু কভার করে। ভাই যেটা বললো যে হচ্ছে হেল্পলাইন আছে, ওনারা হেল্প করেন, আপনি তো এমনি রিপোর্টও করতে পারেন। ফার্স্ট অফ অল একটা অপশন আছে, আপনি রিপোর্ট করতে পারেন, ওখানে অনলাইনে একটা অপশন আছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনারা তো সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আছে, ইউ ক্যান কন্ট্যাক্ট দেম। আপনারা কিন্তু আরেকটা করতে পারেন, যদি খুব বেশি আপনারা কিন্তু একটা জিডিও করতে পারেন থানায় গিয়ে।
থানায় জিডি কিভাবে করতে হয় আপনারা জানেন যে আপনারা থানায় গিয়ে পুলিশ অফিসারকে বললেই একটা জিডি আপনারাও লিখতে পারেন, তারাও লিখে দিতে পারে, তারপর একটা রিসিপ্ট দেয়, ওটা আপনি রেখে দিতে পারেন, এটার পর ইনভেস্টিগেশনও হয়। এটা একটা করতে পারেন, কারণ এই ইনভেস্টিগেশন দিয়ে পরে একটু রেফার করতে সুবিধা হয়। যখন আপনি যদি কোনো সিভিয়ার ইস্যুজ আপনি ট্রাইব্যুনালে যায় বা সাইবার ইউনিটে যায়, তখন ওইটার রেফারেন্সে কাজ করতে কিন্তু তাদের সুবিধা হয়। আরেকটা হচ্ছে যখন আপনি মামলায় যদি যেতে চান, মানে আরো মানে এটা আপনি নিতেই পারছেন না, কন্টিনিউয়াস হচ্ছে এন্ড কেউ উদ্দেশ্যমূলক ভাবে করছে, তখন আপনি জানেন যে এটা কিন্তু সহ্যর বাইরে চলে যাচ্ছে, তখন কিন্তু আপনি কেস কাছারিতে যাবেন। আমাদের ঢাকায় যদি হয়, আমাদের সাইবার ট্রাইব্যুনাল আছে। এটা ইনফ্যাক্ট এতই সুবিধা, আপনি যেদিন মামলাটা করবেন দের আর রেলেভেন্ট লয়ার্স আছে, আপনার মামলাটা রেডি করে ওই দিনই হিয়ারিংটা হয়, পিটিশনটা সাইন করবেন, ওই দিনই আপনার জজের কাছে নিয়ে যাবে। আপনাকে ওখানে যে আমাদের স্ট্যান্ড বক্সটা থাকে ওখানে দাঁড়িয়ে দেখবেন যে লয়ারই না, আপনাকে জজই আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি কি সমস্যা ফেস করছেন, কোন ওয়েবসাইট থেকে কি ঝামেলা হচ্ছে, এবং এটা আপনার যা যা আছে আপনি কিন্তু একদম ডিটেলস ডাইরেক্ট লয়ারের মাধ্যমে না, আপনার লয়ারের সামনে থাকবে কিন্তু ডিটেলস মানে ডাইরেক্ট জজকে আপনি বলতে পারবেন। তো ডাইরেক্ট যখন জজকে বলতে পারবেন, ইউ ক্যান সে হোয়াট ইউ ওয়ান্ট টু সে। তো এইগুলো যখন বলছেন, তারপরে সে যখন রেকর্ডে নিচ্ছে, তারপরে সে কিন্তু আলটিমেটলি তারপরে আবার ভাইদের কাছে ট্রাইব্যুনাল। এখানে আরেকটাও আছে মনে আপনাদের স্পেশাল ব্রাঞ্চে তো মনে আরেকটা সেকশন আছে, সিআইডি তো আরেকটা ব্রাঞ্চ আছে যেখানে এই সব জিনিসগুলো ডিল করে, আর ভাইদের তো আছে। সো এখানে আবার কোর্ট থেকে ইনভেস্টিগেশনের জন্য পাঠায়। সো অনেক সময় এটাও ইম্পর্টেন্ট যে যারা করছে, অবশ্য আমি একটা জিনিস ফেস করেছি যে স্ক্রিনশট রাখলে এটা নাকি আবার ইনভেস্টিগেশন করা যায় না। আমি নিজে ফেস করছি আমার একটা ক্লায়েন্টের জন্য, যে আমি স্ক্রিনশট মানে ঝামেলা করছিল, আমি স্ক্রিনশট দেখলাম, স্ক্রিনশট নিয়ে তো হবে না, ডাইরেক্ট ওইটা লাগবে, একটু ঝামেলা হয় মনে হয়। সো ইটস বেস্ট আপনি ওই রেকর্ডটা রেখে দেন, স্ক্রিনশটটা রাখেন, আবার ওই জিনিসগুলো ডিলিট করেন না। ডিলিট না করে রাখলে ওইটা এভিডেন্স হিসেবে মনে হয় আরো বেশি কাজ করে, মানে এটা আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে নেয়া। সো এইভাবে প্রসিডিউরগুলো কিন্তু ফাস্ট, এবং সাইবার ট্রাইব্যুনাল যদি মামলাও হয় এটা কিন্তু খুব ফাস্ট কার্যকর। সো আপনি খুব মিনিমাল কস্টে বা মিনিমাল টাইমে অনেক গুড বেনিফিটস পেতে পারেন। আর এই ব্যাপারে আমাদের গভর্নমেন্ট বা যারা ল এনফোর্সিং এজেন্টস আছেন খুব দ্রুত বা খুব ইফেক্টিভ ভাবে কাজ করে থাকেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি একটু ডিফারেন্ট ভাবে আপনাকে একটু সমাধান দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা যেই জায়গাটাতে ভুল করি সেটা হচ্ছে, আমার যেটা মনে হয় বড় বড় অর্গানাইজেশন, ছোট অর্গানাইজেশন তো বটেই, সেটা হচ্ছে আমরা ডেটা সিকিউরিটি নিয়ে অনেক কথা বলি। আপনি কিন্তু আলটিমেটলি যেটা বলছেন এটা হচ্ছে আপনার ডেটা সিকিউরিটি। সো বাট আসলে কোনটা আমার ডেটা এটা আমরা জানি না। এই ডেটার স্কেল আপটা কেমন, স্কোপটা কেমন, সেটাও আমরা অনেক সময় বুঝতে ভুল করি। অর্থাৎ হোয়াট টু শেয়ার, হোয়াট নট টু শেয়ার, এই আপনার ডেটার অথরাইজেশনটা কতটুকু থাকবে, এটার এগেইনস্টে কোনো ফুল প্রুফ, যদি একটু খেয়াল করেন ফুল প্রুফ কোনো পলিসি আছে কি নাই, এই জিনিসগুলো আমরা বুঝতে ভুল করি। আপনি যেটা বলছেন, আমি যদি একটু আপনাকে সমাধান দেই, আমার যেটা মনে হয়, ইয়েস দ্য ল এজেন্সিজ আর ভেরি স্ট্রং, ল এনফোর্সমেন্টের যে পলিসি আছে সেটাও খুবই স্ট্রং, খুবই এফেক্টিভ, কিন্তু প্রবলেমটা কোন জায়গায়? এরকম কিছু একটা যদি হয়, এখানে কতজন মানুষ আছেন যারা জিডি করবেন আমাকে একটু বলেন। দেখেন আমি এ পর্যন্ত মাত্র একটা হাত দেখতে পারলাম, দুইটা, তিনটা, চারটা, আউট অফ দিস পিপল, রাইট? সো দ্য কোয়েশ্চেন ইজ রাইট। সো দেখেন, গভর্নমেন্ট স্টেক হোল্ডার নিজের থেকে আপনাদেরকে এনশিওর করছেন যে উনি এই দায়িত্ব নেবেন এবং 30 মিনিটসে গেট ব্যাক করবেন। বাট এতগুলো মানুষের মধ্যে মাত্র 4 জন মানুষ যারা ইচ্ছুক এই কাজটা করতে। সো আমরা যেটা নিয়ে কথা বলছি, আমি এটা একটু আগে যেতে চাই। আমার যেটা মনে হয় এই ক্ষেত্রে সলিউশনের চেয়ে আমাদের ইন্টেনশন চেঞ্জ করাটা বেশি প্রয়োজন। policies are there, executions are there, stakeholders are there, but আপনাকে তো রেইজ করতে হবে, রেইজ না করলে তো হবে না। এটা হচ্ছে 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস হচ্ছে, স্টিল আমি জানি আমাদের এই সেশন, এই কথাবার্তা, এতগুলো লেজিসলেটিভ এক্সাম্পলের পরেও এখানে 20% মানুষই এটা রেইজ করবে না। সো এটার সমাধান হচ্ছে, আপনি যখন কাস্টমার টেস্টিমোনিয়ালটা অথবা আপনি কোনো কিছু যখন শেয়ার করবেন, এমন ভাবে শেয়ার করেন যাতে করে
ওটা আরো 100 জন মানুষ শেয়ার করলেও বুঝতে পারে এই ইনিশিয়েশনটা আপনার, এই প্রোডাক্টটা, এই মেটেরিয়ালটা আপনার। আমি খুব চোরাই একটা বুদ্ধি দিই সহজ করে, দেখবেন অনেকেই শেয়ার করে একদম ছবির একটু অড লাগে, একদম ছবির মাঝখানে কপিরাইট দিয়ে শেয়ার করে নিজের নাম দিয়ে। ইউ ক্যানট এডিট দ্যাট, খুব টাফ, মানে ইটস প্রেটি টাফ। সো এটা যেমন একটা জিনিস। আর সেকেন্ড যে জিনিসটা আপনি বলছিলেন যে আমার ক্যারিয়ারের একটা অনেক বড় সময় কন্ট্যাক্ট সেন্টারের সাথেই হয়েছে, যে আপনি কন্ট্যাক্ট সেন্টারগুলো ডেলিভারি বয়ের নাম্বার শেয়ার করতে চায় না, সো আপনারা একটা ধূম্রজালের মধ্যে পড়ে যান যে আপনি কন্ট্যাক্ট সেন্টারকে কল করছেন, ও ওকে কল করছে, আপনার সাথে কোনো ডিরেক্ট। আমি যদি বলি এটা অ্যাবসলিউটলি অ্যাবসার্ড একটা অ্যাক্ট, এটা কোনো কন্ট্যাক্ট সেন্টার করতেই পারে না। একটা শর্ট কোড যখন তৈরি হয়, একটা কন্ট্যাক্ট সেন্টার যখন কাজ শুরু করে, তখন বিটিআরসি একটা রুলস অ্যান্ড রেজুলেশনের মধ্যে দিয়ে যেতে হয়, এবং ওই কন্ট্যাক্ট সেন্টার পুরোপুরি বাধ্য আপনার প্রয়োজনীয়, আপনার ব্যবসার সাথে সংশ্লিষ্ট যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো শেয়ার করতে। সো ওই জায়গাতে তো উই নিড টু শাউট। আমি নিজেই একটা কন্ট্যাক্ট সেন্টার হেড করি, একটা অনেক বড় সময় আমার এটার সাথে চলেছে, সো আই নো। হ্যাঁ, সো এই জায়গাগুলোতে জাস্ট আপনাদেরকে যেটা করতে হবে কিচ্ছু না, ফার্স্ট অ্যাটেম্পটে আপনি পাবেন না, আপনি সেকেন্ড অ্যাটেম্পটে রিইনফোর্স করবেন, আই ক্যান গ্যারান্টি আপনি ইনফরমেশনটা পেয়ে যাবেন। দিস ইজ হাউ দে ওয়ার্কস, আই গেস আ বিট ক্লিয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, যেহেতু জিডির ইস্যুটা আসলোই এবং খুব নাইস একটা পয়েন্ট রেজ করেছে। আচ্ছা, আমরা জিডি কেন করি না? কারণ হচ্ছে আমরা পুলিশকে ভয় পাই। হায় হায়, আমরা পুলিশ স্টেশনে যেতে হবে, কি হবে পুলিশ স্টেশনে গেলে, মানুষ দেখলে কি বলবে, আমি গেলে কি হব যদি হয়রানির শিকার হই। এটা আমাদের কমন ইন্টেনশন, ঠিক আছে? এটা কিন্তু সবারই, which is true. This is true. আচ্ছা, try out a GD and let me know. I'll give you my personal number. এখন আমি অ্যাজ আ লয়ার, আমি তো ডিফারেন্ট, আই এম নট ইন দ্য ল এনফোর্সিং এজেন্সি, সো আমি একজন নিউট্রাল একজন মানুষ হিসেবে বলি। এখন আপনি যখন জিডি করতে যাবেন, ট্রাস্ট মি, ইটস লাইক দ্য থানা রিসেন্টলি খুব ওয়েলকামিংলি তারা নেয়। নট অনলি দ্যাট, আপনি জিডিটা করে আসার পর ইউজুয়ালি অন আ বেসিস ডিএমপি কমিশনার থেকে, হেড অফিস হেডকোয়ার্টার থেকে একটা ফোনও আসে, আপনি কি জিডি করেছেন, আপনাকে কেউ কি কোনো টাকা চেয়েছে, আপনার কোনো কি সমস্যা ফেস করেছেন, আপনি কোনো কমেন্টস এসেছেন নাকি? অসাধারণ একটা জিনিস, ঠিক আছে? দিস ইজ নাও। আপনি আগে কি হয়েছে ভুলে যান। আমি বলছি তো, দিন বদলে গেছে, থিংস, পিপল শুড নো দেয়ার রাইটস। আপনি যাবেন না কিসের জন্য? পুলিশ তো আসি আপনি হেল্প করার জন্য, ফাইন। আপনার কোর্ট কাছারি তো পরে, আমরা আসছি পরে, এগুলো তো একটু খরচের ব্যাপার। সরকার আপনাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছে, নেন, দে আর দেয়ার টু হেল্প ইউ। ওকে, সো জিডি করেন, ওতেই অনেক কাজ এগিয়ে যাবে। থ্যাংক ইউ। এই জিনিসটা আমি বলবো যে অনেক চেঞ্জ হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বলতে আমরা যা বুঝি, একদম ট্রুলি মাই হার্ট, ডিজিটাল বাংলাদেশটাতে একটা যদি পুলিশ স্টেশনে যাই, তাহলে আমরা দেখতে পাই যে আমরা কতখানি অ্যাডভান্স হয়েছি। এটা সাইবার সেক্টরে হোক, আমাদের পার্সোনাল সেক্টরে হোক, অ্যাট এনি কস্ট, মানে যে কোনো জায়গায় যেটাই হোক না কেন, সবাই এতটা সাপোর্টিভ আর এতটা চেঞ্জ। উই আর রিয়েলি ডিজিটালাইজড, এইটা বলতে চাই। এটার জন্য আমরা খুবই হ্যাপি। পার্সোনালি যেহেতু আমি পুলিশ ফ্যামিলি বিলং করি, আমাকে যখন নিশিক্ষণ এরকম বলে, আপুকে বলছে, আপু আমি কিন্তু খুব খুশি হই, মানে পুলিশের বদনাম শুনে আসি অলওয়েজ, একদম ওপেনলি বলছি। যেমন আরো আমাদের ফ্যামিলিতে যেটা, আমি আমার হাজবেন্ড পুলিশে আছে, তো ওই জন্য আমার গায়ে কিন্তু গন্ধটা আরো বেশি, দোষটা কিন্তু তার চেয়ে বেশি আমাকে শুনতে হয় পুলিশের ফল্টগুলো। কিন্তু এই ক্ষেত্রে যখন কেউ এসে আমাকে বলে, আমি খুব হ্যাপি পার্সোনালি যে হ্যাঁ আমরা ডিজিটালাইজ করতে পেরেছি। এটা শুধু কাগজে কলমে বা ব্যানার সিস্টেমে, আমরা ফিজিক্যালি মেন্টালি আমরা গ্রোথ হয়েছি।
তাই তো অনেক বেশি বলে আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আমাদের উইয়ের অ্যাডভাইজার, আমার বড় বোন, এই ভেন্যুটা যার থ্রুতে নিয়েছি উনি, এবং হাইটেক পার্কের এমডি আমাদের হোসনে আরা ম্যাডাম। আমি ওনাকে বলবো যে উনি যেন ওনার মূল্যবান বক্তব্য আমাদের নারী উদ্যোক্তাদের জন্য একটু বলেন, এবং আপনার কাছে রিকোয়েস্ট করবো, আমি জানি আপনার সারাদিন আজকে বিজি স্ক্যাজুয়াল, আপনি গতকালকে ঢাকায় আসছেন, তারপর আপনি এখানে আসছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা। এবং আপনি যদি পারেন রেডিসনের কাজ শেষ করে 5:30টার পর থেকে আমরা এখানে 30 জন নারী উদ্যোক্তাদেরকে পুরস্কার দিব, আপনি যদি সেই সময় থাকেন আমার মনে হয় এটা ওদের জন্য আরো এক্সট্রা পাওয়া হবে। আমি চেষ্টা করব। অনেক ধন্যবাদ নিশা। নিশা আসলে অনেক ভালো একটা মেয়ে। এই জন্য বলবো যে কারণ সে মেয়েদেরকে নিয়ে কাজ করে, কারণ আমরা কিন্তু সারাদিন সংসার করার পরে খুব কম সময় পাই বাইরে কাজ করার জন্য, কিন্তু সে এটাকে ম্যানেজ করছে। আমি উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ডায়াসে যারা আছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি সকলকে 2-3 জনকে চেহারা চিনি, একেও চিনি, তাকে লয়ার যিনি ওনাকে আমি প্রথম দেখছি। তো যাকে উপস্থিত আজকে অনেকে আছে, আজকে বেশ আমার উপস্থিতিটা আমাকে খুব আগ্রহান্বিত করছে আর কি। এটা আমি সবসময় যেন বলি যে মেয়েদের নিয়ে যখন কাজ করবো আমাদের অনেক মেয়ে থাকা দরকার, আমি যেন রুমে জায়গা দিতে না পারি, গিজ করবে মেয়েতে। কারণ আমরা এতজন মেয়ে, যদি আমরা 16 কোটি মানুষ হয়ে থাকি, তার যদি অর্ধেক মেয়ে হয়ে থাকে তাহলে 8 কোটি। 8 কোটি মেয়ের মধ্যে যদি বাইরে যদি থাকে, যদি একটা পার্সেন্টেজ চিন্তা করি তাহলে সেটা 4000 হবে না কেন, কিন্তু 4000 আমাদের হয় না। তো সেই জন্য আমি সবসময় বলি, প্রথম কথাটা হচ্ছে এটা যে আমাদের অ্যাওয়ারনেসটা এখনো হয় নাই। 4000 না, এখানে হয়তো 400 মেয়ে আছে আমার এই গ্রুপটার মধ্যে। আমাদের ধারণ ক্ষমতা হচ্ছে 250 জনের, তাহলে সব মিলিয়ে আমি মনে করি 400 জন মেয়ে আছে। এই মেয়েদের সংখ্যা যখন 4000 হয়ে যাবে, 4000 থেকে 8000 হয়ে যাবে, তখন বুঝবো আমাদের যাত্রা সার্থক। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এটা যে আমরা এই টার্গেটটাকে বাড়াবো। আমরা যে যাকে চিনি তাকে আমরা উদ্বুদ্ধ করব, এবং তাকে যাতে আমরা আমাদের সঙ্গী হিসেবে পাই সেই চেষ্টা করব। এতে করে কিন্তু কোনো ক্ষতি নাই। অনেক সময় আমরা চিন্তা করি যে আচ্ছা যদি আরো 10টা মেয়ে চলে আসে বা আরো 10 জন প্রতিযোগী চলে আসে, তাহলে আমার শাড়িটা তো আরো 10 জন করবে, তাহলে আমার হয়তো মার্কেট ভ্যালুটা কমে যাবে আর কি, তাই না? অথবা এই মালাটা আরো 10 জন বিক্রি করবে, স্বাভাবিকভাবে তখন আমার মার্কেট ভ্যালু কমে যাবে। কিন্তু আবার অন্যদিক থেকে চিন্তা করলে কিন্তু আবার এটাও জানা যাবে যে যদি যত মানুষকে জানাবো তত মানুষ অনলাইনে কেনাবেচা করবে, তাহলে কিন্তু সেই সংখ্যাটাও কিন্তু বাড়ছে। তাহলে অনলাইনে নিশ্চয়ই এখনো এত মানুষ কেনাকাটা করে না, যেটা নিয়ে আমরা স্যাটিসফাইড। কারণ এখন যেমন আমি জাস্ট গতকালকে লন্ডন থেকে আসছি, ওদের অবস্থা এরকম যে ওদের সবকিছু অনলাইনে। আমরা যখন ঘর থেকে আমাদের নামিয়ে দিলে এক জায়গাতে, আমরা তখন বললাম যে কি করে আমি এখান থেকে আমার ঘরে ফিরবো, নো ওয়ে, কারণ ক্যাশলেস সোসাইটি। আমার কোনো উপায় নেই আমি ঘরে ফিরবো, আমি কোনো উপায় ডাকতে পারছি না। আমরা 3-4 জন তখন অসহায় বোধ করছি, মনে হচ্ছে যে আমাদের কানতে পারলে বাঁচি আর কি, তাতেও যদি কোনো উবার চলে আসে আর কি। তো এরকম একটা অবস্থা আর কি। তো তাহলে অনলাইনটা কোথায় চলে গেছে তাদের। পরে একজন বুদ্ধি দিল বাঙালি যে ভাই এভাবে আপনি পাবেন না, আর আপনার যেহেতু অ্যাকাউন্ট এখানটায় নাই, আপনি অ্যাকাউন্ট না খুলে পর্যন্ত উবারও রাখতে পারবেন না। কাজে আপনি শুধু এখনো শুধু একটা কিছু আছে, কিছু কালো ক্যাব আছে, সেই কালো ক্যাবগুলো আপনাকে কোথাও নিয়ে যেতে পারবে আর কি। এখন একমাত্র এটাই শুধু আপনার জন্য পসিবিলিটি আছে, আদারওয়াইজ আপনি কোনো সময় পারবেন না। তো কালো ক্যাবের ভাড়া আবার উঠে যায় ডবল, এক আর এক সমস্যা আর কি। যাই হোক, তারপর সেই কালো ক্যাব নিয়ে আমাদের গন্তব্যস্থলে যাইতে হচ্ছে আর কি। যদি সেটার পর ফিরবার সময় বাসে করে আসবো, অন্ধকার হয়ে আসতেছে, একটা দোকানের মধ্যে ঢুকলাম, দোকানে তো বললো কি ভাই আপনার কোনো লাভ নেই, দোকানে বসে দাঁড়ায় থেকেও আপনি দাঁড়ায় থেকেও আপনি কখনোই উবার ডাকতে পারবেন না, আমরা আপনাকে হেল্প করতে পারবো না। তাহলে এখন কি করা যায়, বাসেও উঠতে পারবো না, ট্রেনেও উঠতে পারবো না। তো আবারও সে বুদ্ধি দিল যে আপনি দাঁড়ান বাইরে, দেখেন কোনো কালো ক্যাব পান কিনা। তো পরে কালো ক্যাব পেয়ে আমরা আমাদের বাসায় ফিরছি আর কি। তো কাজে এরকম অবস্থা যেখানে হয়ে গেছে, তা আমাদের তো চিন্তা করতে হবে যে আমাদের 16 কোটি মানুষের কাছে এই অনলাইন বা এই ক্যাশলেস সোসাইটিতে পৌঁছতে কতদিন সময় লাগতে পারে, কত বছর লাগতে পারে, তাই না? আমাদের তো অধিকাংশই হলো নিরক্ষর ফার্মার্স, তাহলে তাদের কাছে যদি আমাদের পৌঁছতে হয় তাহলে কতদিন লাগতে পারে। তাহলে ফার্মার্স একটা জনগোষ্ঠী যদি থাকে, তাহলে তারা যখন অনলাইনে কেনাবেচা করবে তখন আপনাদের সংখ্যাটা কত দাঁড়াতে পারে। তো কাজে আমাদের ওরকম চিন্তা করা উচিত যে, এই জন্য আমি বারবার বলি যে আমাদের ফিল্ডে চলে যাওয়া উচিত, রাজশাহী ডিভিশনে গিয়ে আমাদের একদম রাজশাহী একটা ইউনিয়নে গিয়ে এটা করা উচিত। একটা ইউনিয়নে যখন হবে তখন ইউনিয়নের লোকজন জানবে এটা এই কাজটা, তাহলে কিন্তু এটা অনেক বেশি মাত্রায় ফ্রুটফুল হবে।
এবং আমার মনে হয় যে তখন সবাইকে চিন্তা করতে হবে যে হ্যাঁ 10 জন 15 জন এখান থেকে যাবে, তারা তাদের প্রোডাক্ট নিয়ে যাবে, তারা দেখবে যে কি পরিমাণ সাড়া তারা পায়। এটা হওয়া উচিত। আমার মনে হয় এখানে আমি মানে সর্বাত্মকভাবে চাইবো যে উই যেন এরকম চিন্তা ভাবনা করে যে তারা ওখানে যদি এরকম আমার সময় থেকে আমিও যাব। কারণ ইউনিয়ন পর্যন্ত গেলে পরে একটা জিনিস কি যে ওখানে ওরা অনলাইনে কতটুকু আগাচ্ছে এটা জানা যাবে, প্লাস ওরা মার্কেটিংটা সম্বন্ধে জানবে, প্লাস এই প্রোডাক্টগুলো মানে বিক্রিতেও সহায়তা করবে আর কি। তো যাই হোক আমি এটা বলতে চাচ্ছি। আর আজকের অনুষ্ঠান অবশ্যই সুন্দর হচ্ছে, খুব ভালো হচ্ছে। আমার স্টার্ট আপ নিয়ে কিছু কথা বলার ছিল আর কি, কারণ আজকে বিকালে যে আমাদের যে প্রোগ্রামটা যেখানে আমি যাচ্ছি ওটাও কিন্তু স্টার্ট আপ কম্পিটিশনের উপর। স্টার্ট আপকে আমাদের অনেক বেশি মাত্রায় পেট্রোনাইজ করতে হবে, যেটা আমি সবসময় মনে করি। সেই স্টার্ট আপ কিন্তু শুধুমাত্র এই কাপড় বেচা কেনার থেকেও না, এটা ছাড়া তারা আরও অন্যান্য সমস্ত কিছু যা কিছু আছে, যে ধরনের প্রোডাকশন, সেটা এগ্রিকালচার হতে পারে, সেটা হেলথ হতে পারে, সেটা এডুকেশন হতে পারে, সেটা সোশ্যাল সেফটি হতে পারে, এটা কিন্তু হওয়া উচিত। কারণ সারা বিশ্ব কিন্তু স্টার্ট আপ নিয়েই মাতামাতি করে। আমরা কিন্তু স্টার্ট আপ নিয়ে সবচেয়ে কম মাতামাতি করি, কারণ আমাদের স্টার্টআপকে পেট্রোনাইজ করতে হয়, তাদেরকে ফান্ডিং করতে হয়, তাদের পিছনে লেগে থাকতে হয়। এটা করতে আমাদের অনেক ভয়, অনেক সমস্যা, কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হবে আর কি। তো যাই হোক আমি এই কয়েকটা উপদেশ আর কি আমার থাকলো। আর এটা হোক, যদি আমি 3-4টার পরে যদি আমার সময় থাকে, আমি সময় করতে পারি, তাহলে আমি ফেরত আসবো। তাহলে আমি নিশাকে বলবো যে রাজীব ভাই আছে, নিশা আছে, তারা জন্য পুরস্কার একটা। কারণ আমি কালকে থেকে যে আসছি, আসার পরে বাসায় ঠিক মতো বসতেও পারিনি, সন্ধ্যা থেকে আবার সব মানে ভাই বোনরা সব একসাথে হওয়াতে আমার মানে আমাকে সময়ই দেয়নি ঠিক মতো রেস্ট করতে আর কি। তো সবাইকে খুব ধন্যবাদ। অনেক আপনারা কি নিয়ে কথা বলছিলেন, কিসের উপর? ব্যবসা নিরাপত্তা নিয়ে। আচ্ছা, নিরাপত্তা যেমন এখন তো আমরা 333 তো কথাটা জানি, তাই না? এই 3টে শব্দ তো আমরা জানি। এখন যে কোনো সময় 333-তে টেলিফোন করলে পুলিশ বাহিনী যদি সাহায্য না করে, তাহলে আর 333-তে টেলিফোন করে সেই 999 হয়েছে এখন। আচ্ছা, আমাদের এখানে ছিল 333 আর কি, আমাদের যখন এসে দিয়েছিলাম জায়গাটা, এটা গভর্নমেন্ট 999-এ। কাজে অবশ্যই আমার মনে হয় যে তারা এটাকে করতে বাধ্য এখন, কারণ তা নাহলে আর 999-এ টেলিফোন করে ওই এসপি, ডিআইজি, আইজির কাছে ফোন করে বলা যেতে পারে যে তারা সার্ভিসটা দিচ্ছে না। এইটা মনে রাখতে হবে, আমাদের সেই সাহস থাকতে হবে। আমার মনে হয় মেয়েদের সবচেয়ে বড়, আমাদের কিন্তু আমরা ঘরে থাকি তো আমাদের সাহস কম। আমি তো ঘরে থাকতাম, আমারও সাহস কম থাকতো, এটাই স্বাভাবিক। এটা নিয়ে মানে লজ্জা পাওয়ার কিছু নাই। 999-এ টেলিফোন করে যদি তার সে হেল্প না পেলাম, তাহলে আবার 999-এ টেলিফোন করে বলবো আমার আইজি টেলিফোন নাম্বার দেন, আমি তার কাছে নালিশ করবো, কারণ আই হ্যাভ দ্যাট রাইট। কারণ আমি কেন এটা পেলাম না, ঠিক আছে? কাজে মেয়েদেরকে এটা মনে রাখতে হবে, মেয়েকে ছেলেকে সবাইকে মনে রাখতে হবে, কারণ সারা বিশ্ব কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে, আমরা এখন পর্যন্ত কিন্তু সেই পর্যন্ত যাইনি, আমাদের আরো অনেকটা পথ হাঁটতে হবে। তো ঠিক আছে, আমি বলে শেষ করছি। সবার কাছে জন্য আমার শুভকামনা থাকলো। আজকে কি বেচা কেনা হবে? আজকে কোনো বেচা কেনা হবে না? না, আজকেও বেচা কেনা হবে, সেটা হবে অনলাইনে, ঠিক আছে? আজকে বেচা কেনা হবে এই কথার মাধ্যমে, আমাদের এই বিভিন্ন রকম মানে যে অভিজ্ঞতা সেটা শেয়ারের মাধ্যমে কিন্তু আজকে আরো ভালো বেচা কেনা হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ম্যাডাম। মিস্টার সাইফুল। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট হচ্ছে যেটা আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই নিশা আপাকে এবং সবাইকে কংগ্রাচুলেশন ফর দ্য 2nd অ্যানিভার্সারি অফ উইর প্রথম থেকে যদি আমরা ফেসবুকে কানেক্টেড, রাজীব ভাই ইজ দ্য লেজেন্ড, সেই সব কিছু পার্টিকুলারলি ক্যাপ থেকে শুরু করে তারপরে উইর পেট্রোনাইজেশন করে নিশা আপার হাত ধরে এই পর্যন্ত আসছে, এবং 2 বছরে আপনাদের যে সাকসেস আনবিলিভেবল। আপনি দেখেন পার্টিকুলারলি বাংলাদেশ না সারা পৃথিবীতে, আই মিন ওয়ান অফ দ্য বিগেস্ট ই-কমার্স পোর্টাল, আই মিন উই অল ওভার নো অ্যাবাউট লাইক আলিবাবা, এন্ড হু আর দ্য সাকসেস, আই মিন বিহাইন্ড দ্য সাকসেস অফ আলিবাবা, আপনারা কি জানেন? আলিবাবার সাকসেসের পিছনে কারা আছে? দে আর দ্য ওমেন। আপনি যদি জ্যাকমার প্রত্যেকটা ইন্টারভিউ দেখেন, সেখানে হি স্পেশালি রিকগনাইজ দ্য ওমেন, কারণ হচ্ছে যে তাদের এই সফলতার জন্য নারীরাই সেই নেতৃত্ব দিয়েছিল। সারা পৃথিবীতে আজকে যে আলিবাবার ট্রিলিয়ন ডলার কোম্পানি হয়েছে, সেটার পিছনে কিন্তু নারীরা। এবং আরেকটা ইন্টারেস্টিং, আমি শিওর যে আপনারা হয়তো জানেন, বাংলাদেশে যারা ই-কমার্সের যত বেশি সেলস হয়, বায়ার কারা? দে আর দ্য ওমেন। মেজরিটি বায়ার হচ্ছে কি ওমেন আপনার ই-কমার্সে, ইনক্লুডিং সেলার, পার্টিকুলারলি কমার্সে মোস্ট অফ দ্য হচ্ছে যে নারীরা সেটাতে কাজ করছে। তো যেই কারণে আপনি যদি সারা পৃথিবী এক্সাম্পলকে যদি আপনি স্টেজ করেন আপনাদের ব্যাপারে, অফকোর্স আপনারা সবার আগে আছেন। ইভেন বাংলাদেশে সবচেয়ে বেশি যে সেলস হয় আপনার ই-কমার্সে,
সেটাও ক্রেতাও নারীরা, বিক্রেতাও নারীরা। যদিও এটা ইনফর্মাল, ইনফরমেশনটা যদি কেউ কালেক্ট করে না যে এত পরিমাণ সেলস হচ্ছে, যেমন দারাজ বা অন্যদেরটা যেটা আইডেন্টিফাই করা যায় ইজিলি, কিন্তু স্যালারের দিক দিয়ে আমি শিওর, যেটা আমরা রাজীব ভাই বা ওনারা আরো ভালো বলতে পারবে, যে মোস্ট অফ দ্য কিন্তু স্যালারও কিন্তু ওমেনরা 60%, অ্যামেজিং ফ্যাক্ট। সো যেই কারণে আমি দেখতে পাচ্ছি যেটা যে খুবই ভালো একটা ফিউচার আছে, এবং এটার মার্কেট সাইজ অলরেডি মেবি 1000 crore বা বিলিয়ন ডলার, এক্স্যাক্টলি ইটস লাইক 10,000 crore হয়ে যাচ্ছে বা হয়ে গেছে অলরেডি। সো যেই কারণে আমাদের যে সামনে যে পটেনশিয়াল ফিউচারটা আছে, আই এম প্রিটি শিওর যে যেখানে দেখা যায়, যেমন আমাদের স্কুলে যখন আমরা দেখি, প্রাইমারি স্কুলে শিক্ষার ক্ষেত্রে নারীরা এগিয়ে, হাই স্কুল পর্যন্ত, তারপরে কলেজ, ইউনিভার্সিটি থেকে মনে হয় কমতে থাকে, এবং কর্মক্ষেত্রে এই পার্টিসিপেশনটা আরো কম। যেই কারণে ই কমার্সটাকে আমি পার্টিকুলারলি, আমরা অনেকেই খুব হোপফুল যে নারীদের যে অগ্রযাত্রা আপনার ই কমার্সের ক্ষেত্রে, তারা আরো কেন নেতৃত্ব দিতে পারবে, কারণ আমাদের যে কিছু সোশ্যাল, ফ্যামিলি এবং রিলিজিয়াস ব্যারিয়ার আছে, পার্টিকুলারলি নারীদেরকে ডিসকারেজ করা হয় ফিল্ডে গিয়ে কাজ করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমার কাছে সবসময় মনে হয় যে ই কমার্স এটা একটা ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম, যেখানে সে বাসা থেকে বসেও কাজ করতে পারে, পার্টিকুলারলি মাইক্রো এন্টারপ্রেনাররা। আর যদি চায় যে সবাই মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে কাজ করে যেতে পারে। আচ্ছা, আমি জাস্ট দুইটা পয়েন্ট আসবো। ফার্স্ট হচ্ছে যেটা যারা ডেলিভারি নিয়ে কথা বলছিলেন আর কি, তো আমরা যেটা প্রথম থেকে যেটা দেখেছি, যারা বড় কোম্পানি যারা এখন হয়েছে ই কমার্সের ক্ষেত্রে, তাদের কিন্তু দে ওয়েন্ট থ্রু দ্য সেম স্ট্রাগল, ডেলিভারি এরকম কমিটমেন্ট থেকে শুরু করে সবকিছু। তারপরে তারা তাদের নিজেদের, সবাই যারা বড় বড় ই কমার্স প্লেয়ার আছে মার্কেটে, সবাই কিন্তু নিজেদের ডেলিভারি চ্যানেল নিজেরা তৈরি করে নিয়েছে। এখন সেটা আপনাদের জন্য আসলে কতটা প্র্যাকটিক্যাল, আই রিয়েলি ডাউট। হয়তো ছোট স্কেলে শুরু করার জন্য ঠিক আছে, লোকেশন বেসড, আপনি উত্তরা করলেন, মিরপুর করলেন, ধানমন্ডি করেন, সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে গিয়ে এই যে আপনারা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন, পার্টিকুলারলি ওমেনরা, বি শিওর অ্যাবাউট ইট যে ওমেনরাই লিড করবে। হইতে পারে সেটা উইর প্ল্যাটফর্মে এসে অথবা উইর প্ল্যাটফর্মের বাইরে, কিন্তু ই কমার্স সেক্টরটাকে ওমেনরা লিড করবে। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে আপনি কমপ্লেন করতে পারবেন, এই হয়ে যাবে, এটা চেঞ্জ হতে একটা প্রফেশনাল স্ট্রাকচারে দাঁড়া করা হতে আরো সময় লাগবে। এটা যেহেতু একটা প্রবলেম, আপনি প্রবলেমটাকে চাইলে কিন্তু এটাকে একটা অপরচুনিটিতে কনভার্ট করতে পারেন। পার্টিকুলারলি আপনাদের প্ল্যাটফর্ম থেকে যদি আপনার একটা চিন্তা করতেই পারেন যে না, আমরা এটাকে একটা ডেলিভারি চ্যানেল আমরা এটা করে নিব নিজেদের ভিতর থেকে। যেমন আপনার এখানে 100, 200 বা 300 এন্টারপ্রেনার যারা আছেন, মাইক্রো এন্টারপ্রেনার মোস্টলি, বা মিডিয়াম এন্টারপ্রেনার, স্মল এন্টারপ্রেনার, এরাও কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করে কিন্তু